নিয়ে বরাবরই একটা বিভ্রান্ত কাজ করে। আসলে যেকোনো জিনিসের গভীরে না গেলে সেই বিষয়ের যে গুমট থাকে, রহস্য থাকে সেটা উন্মোচিত হয় না। এখন আমি দীর্ঘদিন ধরে এই গবেষণা করেছি, ফলে আমি রহস্য উন্মোচন করেছি। সেই রহস্যটা আপনাদের ধরিয়ে দিব। সেটা হলো যে একজন ফোন করেছিল, আমার খুব পুরাতন বন্ধু, খুবই প্রিয়। তার একজন মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট বিদেশ যাবে, আইএলটিএস করবে। তো বিষয়টা হলো যে আসলে আইএলটিএস তো কোনো কিছু না। আইএলটিএসটা একটা মাধ্যম পরীক্ষা, যেটার মাধ্যমে আপনার ইংরেজিটা কতদূর সেটা পরীক্ষা করে দেখে। আপনি যখন আমেরিকা যাবেন, অন্যান্য দেশে যাবেন, তখন তো ইংরেজি ছাড়া আপনি কথা বলতে পারছেন না। ইংরেজিতেই শুনতে হচ্ছে, ইংরেজিতেই লিখতে হচ্ছে, ইংরেজিতেই বলতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি ইংরেজি একদম না পারেন, তাহলে তো খুব বিপদ হবে। আপনারও বিপদ হবে, ওই জায়গায় যেখানে যাবেন তাদেরও বিপদ হবে। সেটা দূর করার জন্যই মূলত একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়, যে মিনিমাম এই অবস্থানে যদি ইংরেজি না হয় তাহলে তাকে বিদেশে যেতে দেওয়া হবে না। সেক্ষেত্রে ব্যান্ড স্কেল ধার্য করা হয় 1 থেকে দেখা যাবে 9 পর্যন্ত। তো সাধারণত একেবারেই খারাপ 5-এর নিচে, হয়তো 5-এর উপরে কিছুটা হয়, 6-এর উপরে অনেকখানি ভালো বলা যায়, 6.5 প্লাস হলে একটু বেশি ভালো, 7 হলে খুবই ভালো, 7.5 হলে খুবই ভালো, 8 হলে তো একেবারে নেটিভদের মতো, আর 9 হলে তো কথাই না, একেবারে ইংরেজদের মতো। তো ইংরেজি আপনার যে অবস্থানে আছে সেটাই পরীক্ষা করার জন্য আসলে আইএলটিএস নামে একটা পরীক্ষার নাম দেওয়া হয়েছে না, যে আপনার ইংরেজিটা কতটুকুন, আপনি কি বলতে কতটুকুন পারেন, লিখতে কতটুকুন পারেন, আপনি বই পড়ে বুঝেন কতটুকুন, তারপরে আপনি একটা কথা বলতে চান সেটা কতটুকুন বোঝাতে পারেন, এইগুলো বোঝানোর জন্যই আসলে এই আইএলটিএস পরীক্ষাটা নেওয়া হয়। তবে একটা জিনিস হলো যে পরীক্ষা, যে কোনো পরীক্ষাতেই কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে না, তো সেই টেকনিক্যাল ব্যাপারটা আমাদের একটু জেনে রাখা ভালো। সেজন্যই আমরা যারা গবেষক বা টিচিংয়ের সাথে জড়িত, যারা আইএলটিএস পড়াই, তারা ওই কৌশলগুলো ধরিয়ে দিই। যে দেখা গেল আপনি আমাদের কাছে সেই বুদ্ধিটা নিলেন না, সেই টেকনিকটা নিলেন না, আপনার ইংরেজিটা একটা লেভেলে আছে, আইএলটিএস পরীক্ষা দিলেন, দেখা গেল 6 পেলেন। সেটা যদি আবার আমাদের মতো যারা আছে তাদের কাছ থেকে কিছু টেকনিক, কিছু রহস্য, কিছু কৌশল, কিছু জিনিস শিখে নিলে হবে কি, দেখা যাবে আইএলটিএসে আপনি হয়তো 6.5 পেয়ে গেলেন, 7 পেয়ে গেলেন। কিন্তু বেসিক্যালি হলো আপনার ইংরেজির লেভেলটা কেমন। আপনার ইংরেজি যদি বাংলার মতো, মাতৃভাষার মতো প্রফিশিয়েন্ট যদি হয়, তাহলে আপনি 9 পেয়ে যাবেন। তবে ঝামেলা হলো যে অনেক সময় পরীক্ষাতে কিছু লিমিটেশনস থাকে, ভুলভ্রান্তি থাকে, কিছু জিনিস টেকনিক্যাল ব্যাপার থাকে, সেই টেকনিক্যাল জিনিসগুলো পরীক্ষাতে অনেক সময় ভালো হয় না। সেক্ষেত্রে দেখা গেল যে আপনি নেটিভদের মতোই ইংরেজি, কিন্তু আপনি আইএলটিএসে ভালো করলেন না, কিছু ভুলভ্রান্তি, কিছু বেকায়দা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যেটা ভালো হলো যে 2 বার পরীক্ষার চিন্তা ভাবনা করা। ধরেন আপনি বিদেশে যাবেন, একটা সময় হাতে আছে, তাহলে পরীক্ষাটা আইএলটিএসে এমন সময়ে দিলেন যখন দেওয়ার পরে আপনি যে রেজাল্টটা পেলেন সেটা আশানুরূপ নাও হতে পারে। কারণ হলো যে কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে, কিছু ভুলভ্রান্তি, কিছু জটলার কারণে আপনি আইএলটিএসে কম নাম্বার পেতে পারেন। তো যখনই আইএলটিএসে কম নাম্বার পাবেন, তখন ঝটপট আরেকটা পরীক্ষা যদি আপনি দেন, তাহলে ওই ভুলগুলো আপনি ওভারকাম করে যেতে পারেন। তাহলে বিষয়টা হলো যে আপনাদের একটা টার্গেট থাকবে যে আইএলটিএস আমাকে 2 বার দিতে হবে। আমি বলছি যে 1 বার দিলেই হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 2 বার দেওয়া লাগে, এই কারণে যে আপনার ইংরেজি একটা লেভেলে আছে, ভালোই আমি বলবো 7 পাবেন এরকম একটা লেভেল, কিন্তু আপনি 5 পেয়ে গেলেন, 6.5 পেয়ে গেলেন, 6 পেয়ে গেলেন, কোনো একটা ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আপনার আরেকটা আইএলটিএস দেওয়ার সময়, অর্থকরী অবস্থান, এগুলো থাকলে ভালো হয়। তাহলে দেখা গেল যে একটু ভুলভ্রান্তি, কিছু টেকনিক্যাল কারণে, কিছু প্রথমবারে ইতস্তত নার্ভাসনেস, নানান কারণে আপনার হয়তো আইএলটিএসে ভালো স্কোর আসলো না, তখন আপনি আবার পরীক্ষায় বসলেন। সেই হিসাবে আপনার পরীক্ষাটা এমনভাবে দেওয়া উচিত যাতে আরেকবার পরীক্ষা দেওয়ার একটা সময় থাকে, এমন হলে ভালো হয়। তো যাই হোক, আইএলটিএসের মূল রহস্যটাই হলো যে আইএলটিএসটা দিয়ে পরীক্ষা করা হবে যে আপনার ইংরেজির লেভেলটা কতটুকু। আপনার যদি লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং ভালো হয়ে থাকে, তাহলে আইএলটিএসে ভালো পাবে। কিন্তু সমস্যাই হলো যে আইএলটিএসের জন্য রিডিংয়ে আপনি যে ভালো পারেন, যে কোনো বই পড়ে বুঝতে পারেন, সেক্ষেত্রেও আইএলটিএসের পরীক্ষার ধরন অনুযায়ী কিছু রহস্য, কিছু টেকনিক, কিছু কৌশল শিখে নিয়ে একটু প্র্যাকটিস করলে হবে কি, যে আপনার রিডিংয়ে যে প্রফিসিয়েন্সি আছে তার থেকেও আপনার একটু রেজাল্টটা ভালো হতে পারে।
অন্তত যে রিডিংয়ের প্রফিসিয়েন্সি তার থেকে রেজাল্টটা খারাপ হবে না। কিন্তু আপনি রিডিংয়ে অনেক ভালো, কিন্তু ওই টেকনিক, ওই কৌশলটা যদি আপনি না জানেন, না প্র্যাকটিস করেন, তাহলে হঠাৎ করে পরীক্ষায় আপনি যখন যাবেন তখন দেখা যাবে যে আলটিমেটলি আপনার রেজাল্টটা খারাপ হয়ে গেল। আমার যেমন একজন খুবই এক্সপার্ট, সে হয়তো আইএলসে 9ই পেত, বাইরেই অনেক দিন ছিল, তো তার লিসনিংয়ে ভালো হয়নি। কেন? ওই ভুল করে সে ফোন নাম্বার মানে সুইচ অফ করেনি, একটা জটলা হয়েছিল। যেই ফোন এসছে ওই লিসনিংয়ের সময় ওই ফোনটা বন্ধ করতে গিয়েই তার সব কিছু উল্টাপাল্টা হয়ে তার লিসনিংয়ে অনেক খারাপ হয়ে গেছে। আবার আমার যে 1-2 বছরের বড়, সে হলো বিসিএসের আসলে কর্মকর্তা, ফরেন অ্যাফেয়ার্স, এমনি খুবই ভালো, ঠিকই আছে, জাপানে পড়াশোনা স্কলারশিপে যায়। যাই ওই সময়ে আইএলসে সে বারবারই বলছিল যে তার লিসনিংটা অনেক দুর্বল হয়েছে। তা আমি জানি না, সে জানায়নি কত পেয়েছিল। তো আমি বললাম যে আসলে লিসনিংয়ে তো আপনার ভালো হওয়ার কথা না, কারণ আপনি এত বেশি মেধাবী, লিখতে অসম্ভব সুন্দর পারেন, অনেক কঠিন কঠিন বই পড়ে বুঝেন, বলতেও ভালো পারেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি তো কোনোদিনই ইংরেজদের সাথে লিসনিং করেননি। কারণ অনার্স মাস্টার্স ইংলিশে করতে গিয়ে কখনোই লিসনিংয়ের দরকার হয়নি, কোথাও দরকার হয়নি, ফলে লিসনিংয়ে একেবারে জিরো মতো না। তবে যেহেতু ইংরেজি তার অনেক স্ট্রং, সে কারণে লিসনিংটা কিছুদিন প্র্যাকটিস করলে হয়তো তাড়াতাড়ি ফাস্ট ইমপ্রুভমেন্ট আসতে পারে। বিষয়টাই হলো যে ইংরেজি যার যত ভালো সেটা আইএলটিএসের মাধ্যমে পরীক্ষা করে দেখা হবে, এটার বাইরে আসলে কিছু না। তারপরেও আমি বলবো যে আইএলটিএস পরীক্ষার কয় মাস আগে আপনি যদি টেকনিক্যাল জিনিসটার কোনো গুরু এক্সপার্টকে ধরে শিখে নিতে পারেন, সেটা কোচিং সেন্টারে হতে পারে, এমন একটা রিলায়েবল না, কিছু এক্সপার্ট কারো কাছ থেকে হেল্প নিলেন, নিয়ে শিখে নিলেন যে রিডিংয়ে আপনি কি কি কৌশল অবলম্বন করবেন, রাইটিংয়ে আপনি কি কি কৌশল অবলম্বন করবেন, স্পিকিংয়ে বা লিসনিংয়ে কি কি ব্যাপার টেকনিক আছে না, সেই কমন কিছু বৈশিষ্ট্য থাকে একটা পরীক্ষার পেছনে, একটা কিছু থাকে, তো সেইটা আপনাকে একটু শিখে নিতে হবে। সেটা কিন্তু আইএলটিএস পরীক্ষার 2-4 মাস আগে করলেই হয়। আসল বিষয়টা হলো যে জন্ম থেকে আপনি যে ইংরেজিটা ইমপ্রুভ করে আসছেন সেটাই আইএলটিএসের রেজাল্টে রিফ্লেক্ট করবে। যদিও এখানে বলার আছে যে আপনার আইএলটিএসের পরীক্ষা যে 100% অ্যাকিউরেট তা না, হয়তো আপনার ইংরেজি ভালো কিন্তু লিসনিংয়ে আপনি নাম্বার কম পেয়ে গেলেন। আপনি ইংরেজি প্রফিসিয়েন্সি অনেক ভালো, আপনি গ্রেড পেলেন 7, পাওয়ার কথা ছিল 8। আর একজন আবার 7 পাওয়ার কথা ছিল, সে কিছু টেকনিক অবলম্বন করে সে 7-এর জায়গায় 8 পেয়ে গেল। এটা হয়, লিমিটেশনস আছে। আমি বলবো না আইএলটিএস পরীক্ষা এক্স্যাক্টলি আপনার ইংরেজিকেই টেস্ট করতে পারবে, হতে পারলে ভালো হতো। এমন যদি মেশিন থাকতো আপনার ইংরেজি কতটুকু লেভেল সেটা পরীক্ষা করে দেখা যেত, খুবই ভালো হতো। তারপরেও আইএলটিএস যথেষ্ট নির্ভরযোগ্য, আইএলটিএস দিয়েই সাধারণত দেখা হয়। তারপরে টোফেল আছে, এইভাবে যারা সায়েন্স, কমার্স, আর্টস, এরকম কিছু কিছু অন্যান্য জিআরই, এসএটি, এসব নানান পরীক্ষা আছে, সেটা ইংরেজি প্রফিসিয়েন্সিটা অত রিফ্লেক্ট করে না। তবে আইএলটিএসটা হলে ইংরেজি প্রফিসিয়েন্সি রিফ্লেক্ট করে। তবে আইএলটিএস 2 ধরনের, আপনারা জানেন, যে একাডেমিক আর একটা জেনারেল। তো জেনারেলের ক্ষেত্রে কি হয়, একজন ব্যবসা করতে যাচ্ছে, বসবাস করতে যাচ্ছে, একটা টেকনিক্যাল কাজে যাচ্ছে, একটা ট্যুরে যাচ্ছে, কিছু কারণে হয়। আর যেটা একাডেমিক সেটা হলো আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, বাংলাদেশে অনার্স করেছেন, ওখানে মাস্টার্স করতে যাচ্ছেন, বা যেটাই পড়াশোনা হোক সেটা করতে পারেন। তবে হ্যাঁ, ডাক্তার এবং নার্সিংয়ে যারা যায় সেটা প্রফেশন, সেই প্রফেশন হলেও কিন্তু আবার একাডেমিক আইএলটিএস লাগে, যেখানে আসলে জেনারেল আইএলটিএস লাগার কথা ছিল। আপনি যদি মেডিকেল ডক্টর হিসাবে যেতে চান বা নার্স হিসাবে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে প্রফেশনাল যে আইএলটিএস, জেনারেল আইএলটিএস আমরা বলি, সেটাই নেওয়ার কথা ছিল, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হবে না, সেটা একাডেমিক নিতে হবে। এরকম দু একটা ব্যতিক্রম ছাড়া আসলে পড়াশোনার পারপাসে আপনাকে একাডেমিক আইএলটিএস করতে হবে, আর এমনি অন্যান্য ক্ষেত্রে জেনারেল আইএলটিএস করতে হবে। তো এই হলো বিষয়টার মধ্যে খুবই সিম্পল যে সামারি, সেটা হলো যে আপনার ইংরেজি দিন দিন আপনি সুন্দর করলেন, স্পিকিং ভালো করলেন, রাইটিং ভালো করলেন, রিডিং ভালো করলেন, লিসনিং ভালো করলেন, আইএলটিএস আপনি বসে গেলেন, তাহলে আপনি হয়তো 6 পেয়ে গেলেন না।
কিন্তু এই যে পরীক্ষার টেকনিকগুলো, চালাকিগুলো, রহস্যগুলো যদি আপনি না জেনে পরীক্ষা দিতে যান, তাহলে হয়তো আপনি 6 পেলেন। কিন্তু আপনার যেহেতু ইংরেজি অনেক ভালো, আপনি 8ও পেয়ে যেতে পারেন, আপনি যদি সেইভাবে টেকনিকগুলো অবলম্বন করেন। কিন্তু একজন টেকনিকগুলো শিখলে তো হবে না, কারণ তার ইংরেজি তো দুর্বল। তার মানেই হলো যে ইংরেজি যতখানি লেভেলে আছেন, টেকনিকগুলো, রহস্যগুলো, প্র্যাকটিসগুলো করে নিলে তখন আপনার আইএলটিএসের গ্রেডটা হয়তো অনেকখানি বাড়তে পারে। আর এইগুলো না শিখে করতে, বিশেষ করে রিডিংটা একটু জটলা। রিডিংয়ে আপনি যদি নেটিভও হন আর এই টেকনিকগুলো না শিখে রিডিংয়ে পরীক্ষায় বসেন, তাহলে দেখবেন যে আপনি খুবই কম নাম্বার পেয়েছেন। কারণ আপনি সবই বুঝছেন, কিন্তু এমনভাবে প্রশ্ন করা হয়, এত অল্প সময়ে করা হয় যে গোটা প্যাসেজটা আপনি পড়তে গেলে হবে না। দেখা গেল যে 10 ঘন্টা লাগবে আপনার রিডিং পরীক্ষার প্রশ্ন কমপ্লিট করতে, না? কিন্তু সেখানে তো আপনি সময় পাচ্ছেন না। অল্প সময়ের মধ্যে আপনি বড় বড় 3টা প্যাসেজ আছে, সেই প্যাসেজ আপনাকে পড়তে হচ্ছে। প্রশ্ন কি কি আছে সেগুলো দিয়ে টিক চিহ্ন বা দাগ দিতে হচ্ছে, না? তাহলে সেটা আপনি যত ইংরেজি ভালো জানেন, আপনি যদি নেটিভ হন, তাও দেখবেন যে রিডিংয়ে আপনি ভালো করতে পারছেন না। কারণ হলো যে আইএলটিএস এর টেকনিক আছে। তা আমি বলবো যে টেকনিকটা অবশ্যই রপ্ত করতে হবে। আপনি ইংরেজি যতই ভালো জানেন, আইএলটিএস এর পদ্ধতিগত দিক দিয়ে আপনাকে এগোতে হবে। তো সেটার জন্য আপনার 1 মাস 2 মাস সময় হলেই চলবে। তাহলে একটা বিষয় হলো যে 2 বার আইএলটিএস পরীক্ষা দেওয়া লাগতে পারে, কারণ প্রথমবারে আপনার অনেক জটলা হতে পারে। তাহলে হাতে সময় রাখবেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে ওই টেকনিকগুলো আপনি পরীক্ষার আগে 1 মাস 3 মাস আগে একটু রপ্ত করতে থাকবেন, তাহলে ভালো হবে। কিন্তু জন্ম থেকে এ পর্যন্ত যত ইংরেজি আপনার ইমপ্রুভমেন্ট এসছে, সেটা আসলে আইএলটিএসে পরীক্ষা করা হবে। তাই আইএলটিএস পরীক্ষার জন্য আইএলটিএসের সিলেবাসটা আপনার দেখতে হবে না, আলাদা কোনো সিলেবাস করা নাই। এমনি হয়তো পরীক্ষার প্রশ্ন হিসাবে নানান টেকনিক অবলম্বন করে গাইড বইটো এটা সেটা পাওয়া যায়, কিন্তু আসলে আইএলটিএসের সিলেবাস না। আইএলটিএস মানেই হলো আপনার লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এগুলো কেমন ভালো পারেন। তো এই ক্ষেত্রে আপনার রিডিং, লিসনিং আর রাইটিংটা ধরেন হয়ে গেল পরীক্ষা, কিন্তু স্পিকিংটা আপনার সময় লাগবে। দেখা গেল যে একদিন ডেট দিবে, তাহলে আমি ধরেই নিতে পারি একদিনে আপনি রিডিং, রাইটিং আর লিসনিংটা করে ফেললেন। তারপরে আপনাকে দেওয়া হলো হয়তো 6 দিন 7 দিনের মধ্যে কোনো একদিনে আপনাকে এই স্পিকিংয়ের জন্য পরীক্ষার ডেট দেওয়া হবে। তাই আপনি যদি রাজশাহী থেকে কোথাও যান পরীক্ষা দিতে, সেক্ষেত্রে ওই যে 2 বার লাগতে পারে। একবার গেলেন, যাওয়ার পরে পরীক্ষা হলো, কিন্তু স্পিকিংটা হয়তো কয়েকদিন পরে হলো, এরকম হতে পারে। তো যাই হোক, এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।